আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা ও কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় বুদ্ধির মুক্তি আন্দোলন। আজকের আলোচ্য বিষয় বুদ্ধির মুক্তি আন্দোলন। বন্ধুরা, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন সংগঠনের মাধ্যমে? বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন সংগঠনের মাধ্যমে? বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন সংগঠনের মাধ্যমে? এর উত্তর হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। বুদ্ধির মুক্তি আন্দোলন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনটির মাধ্যমেই এই আন্দোলনের সূত্রপাত ঘটে। তাহলে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন সংগঠনের মাধ্যমে? সংগঠনটি হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় অথবা কত সালে প্রতিষ্ঠা লাভ করে অথবা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা লাভ করে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে অথবা কত সালে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে 1926 সাল। 1926 সাল। 1926 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1926 সালে বা 1926 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই সংগঠনটির মাধ্যমেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে। পরবর্তী প্রশ্নে চলে যায় বন্ধুরা। ঢাকায় প্রতিষ্ঠিত কোন সংগঠনটির মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে? ঢাকায় প্রতিষ্ঠিত কোন সংগঠনের মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে? বন্ধুরা, আন্দোলনটির নাম হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন, অর্থাৎ বুদ্ধিকে মুক্ত করতে হবে। বুদ্ধির মুক্তি আন্দোলন মানে বুদ্ধিকে মুক্ত করে দিতে হবে। বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে ঢাকায় প্রতিষ্ঠিত কোন সংগঠনের মাধ্যমে? এর উত্তর হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনটির মাধ্যমেই বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে। নাম শুনে বোঝা যাচ্ছে যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছিল বা কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? বন্ধুরা, এর উত্তর আপনাদের সকলেরই জানা আছে। অত্যন্ত বিখ্যাত একটি পত্রিকা। এই পত্রিকাটির নাম সকলেরই জানা আছে, তারপরেও আমি বলছি যেহেতু প্রশ্নটি এসেছে যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে আসা এই প্রশ্নটি কিন্তু সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে আসা প্রশ্নগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? এর উত্তর হচ্ছে শিখা। শিখা। শিখা পত্রিকাটি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রকাশিত হতো। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শিখা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? শিখা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1927 সাল। বন্ধুরা, একটু সতর্কতার সঙ্গে লক্ষ্য করবেন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। এই প্রতিষ্ঠানটির মুখপত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশিত হতো, সেই পত্রিকাটির নাম হচ্ছে শিখা। শিখা পত্রিকা। শিখা পত্রিকা ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনের
মুখপত্র হিসেবে প্রকাশিত পত্রিকা। আর এই পত্রিকাটি প্রকাশিত হতো কত সাল থেকে? 1927 সাল থেকে। অর্থাৎ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনটির প্রতিষ্ঠা লাভের 1 বছর পর থেকে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে, আর শিখা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1927 সালে। বন্ধুরা, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার সাহিত্য, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আধুনিক যুগে বেশ কিছু সংগঠন রয়েছে, আমরা একে একে সেই সংগঠনগুলো পড়ছি। আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ পড়েছি, আমরা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি পড়েছি, আমরা বুদ্ধির মুক্তি আন্দোলন পড়ছি, আমরা শ্রীরামপুর মিশন পড়ব, বাংলা একাডেমি পড়ব, এশিয়াটিক সোসাইটি পড়ব, ইনশাল্লাহ পড়ব, সবগুলো সংগঠন পড়ব। তো সংগঠনগুলো থেকে একটি প্রশ্ন থাকে, খুব বেশি সংগঠন নেই, হাতে গোনা 2, 4, 5টি সংগঠন আছে, আর এই সংগঠনগুলো থেকে একটি প্রশ্ন থাকে। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন, আর তার পরের অবস্থানে রয়েছে শ্রীরামপুর মিশন। ওই সময়কালের মধ্যে এরপরে যখন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, এটি আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বলা যায় যে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে বুদ্ধির মুক্তি আন্দোলন সর্বাধিক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বন্ধুরা, আরেকবার বলছি, আপনাদের অত্যন্ত প্রিয় উক্তি এবং সঙ্গত কারণে আমারও অত্যন্ত প্রিয় একটি উক্তি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তার মানে জ্ঞান যখন সীমাবদ্ধ হয়ে যায়, বুদ্ধি আড়ষ্ট হয়ে যায়, আর বুদ্ধি আড়ষ্ট হলে মুক্তি তো অসম্ভব। এটি তো খুব স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এই লেখাটি বা এই উক্তিটি এমন ভাবে প্রকাশিত হওয়ার আগে বোধহয় কারোরই মাথায় এই বিষয়টি পরিষ্কারভাবে প্রবেশ করেনি, অন্তত আমার মাথায় তো প্রবেশ করেনি। তো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অত্যন্ত অসাধারণ একটি উক্তি, অত্যন্ত চমৎকার একটি উক্তি, এবং আমি ব্যক্তিগতভাবে এই উক্তিটি ভীষণ পছন্দ করি। আমার খুবই ভালো লাগে এই উক্তিটি। বন্ধুরা, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো, অথবা এই লেখাটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? বন্ধুরা, এর উত্তর হচ্ছে শিখা পত্রিকা। এর উত্তর হচ্ছে শিখা পত্রিকা। শিখা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তার কারণ হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন যারা করেছিলেন, সেই জ্ঞানী ব্যক্তিরা বুঝেছিলেন যে জ্ঞান যখন সীমাবদ্ধ থাকে, বুদ্ধি আড়ষ্ট হয়ে যায়, আর বুদ্ধি আড়ষ্ট হলে মুক্তি অসম্ভব হয়ে যায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সেই সব মনীষীগণ তারা এই বিষয়টি উপলব্ধি করেছিলেন, এবং তারা বাঙালি মুসলমানগণের বুদ্ধির মুক্তি ঘটাতে চেয়েছিলেন। তার কারণ বন্ধুরা, আমরা জানি যে 1757 সালে পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে যায়, বাংলার সেই স্বাধীন নবাব যখন পরাজিত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং বাংলা পরাধীন হয়ে যায়। আর এই পরাধীনতার কারণে বাঙালি মুসলমানগণ ইংরেজ শাসকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তারা অভিমানে মুখ ফিরিয়ে নেন, এবং এই কারণে তারা কিন্তু শিক্ষা দীক্ষা, কর্মক্ষেত্র, চাকরি, ব্যবসা, সমাজের সর্বক্ষেত্রে তারা পিছিয়ে পড়েন। এবং সেই সময় অনেকটা সময় পার হয়ে যায়, প্রায় 100 বছর পার হয়ে যায়। তখন বাঙালি মুসলমানগণের মধ্যে কেউ কেউ বুঝতে পেরেছিলেন যে বিষয়টি সঠিক হচ্ছে না। তার মধ্যে রয়েছেন নওয়াব আব্দুল লতিফ, তিনি বাঙালি মুসলমান, তিনি বুঝেছিলেন যে না, এভাবে চললে মুসলমানগণ পিছিয়ে পড়বেন এবং এই মুসলমানগণকে এগিয়ে আনতে হবে, তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন মোহামেডান লিটারেরি সোসাইটি, এবং সেখান থেকে বাঙালি মুসলমানগণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, কারণ তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং তারা বুঝতে পেরেছিলেন। নওয়াব আব্দুল লতিফের কাছে বাঙালি মুসলমানগণ চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমরাও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহান মনীষীর প্রতি।
বন্ধুরা আরো রয়েছেন স্যার সৈয়দ আহমদ, আরো রয়েছেন ব্যারিস্টার আমির আলী। তারা বুঝেছিলেন এবং পরবর্তীতে যখন বাঙালি মুসলমানগণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেন, তারা ইংরেজি চর্চা করলেন, তাদের জ্ঞানের পরিসর বাড়লো এবং মোহামেডান লিটারেরি সোসাইটি এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংগঠনটির কিন্তু কিছু উদ্দেশ্য ছিল যে ইংরেজি শিক্ষায় মুসলমানগণ শিক্ষিত হবেন, তাদের জ্ঞানের পরিধি বাড়বে, তারা জাতীয় জীবনে উন্নতি সাধন করবেন নিজেদের স্বকীয় অবস্থা পর্যালোচনার মাধ্যমে এবং এর থেকে সুফল পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু যখন বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় তখন বাঙালি মুসলমানগণ দলে দলে এই প্রতিষ্ঠানে যোগদান করেন, কিন্তু সেখানে তাদের গুরুত্ব উপেক্ষিত হয়। এরপরে 1911 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় এবং এই সমিতিটি প্রতিষ্ঠিত করেন বাংলা সাহিত্যে বেশ কয়েকজন দিকপাল ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা আকরাম খাঁ, কাজী ইমদাদুল হক, কমরেড মুজাফফর আহমদ। এবং এখানে বাঙালি মুসলিম সাহিত্যিকগণ নিজেদের মেধা বিকাশের সুযোগ পান, তাদের লেখনীর চর্চা হয়, তারা সাহিত্য সাধনা করেন, সাহিত্য চর্চা করেন এবং অনন্য সাধারণ গ্রন্থাবলী রচনা করেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই পূর্ব বাংলায়, তখন আরো কয়েকজন বিখ্যাত মনীষী তারা বুঝতে পেরেছিলেন যে ভারত এবং বাংলা এই বৃহত্তর পরিসরে বুদ্ধির মুক্তি ঘটাতে হবে এবং তারা তখন শুরু করলেন বুদ্ধির মুক্তি আন্দোলন এবং এটি একটি অনন্য সাধারণ আন্দোলন এবং তারা এই সংগঠনটির পক্ষ থেকে এই সংগঠনটির মুখপত্র হিসেবে প্রকাশ করা শুরু করলেন একটি পত্রিকা। এই পত্রিকাটির নাম হচ্ছে শিখা পত্রিকা। আর এই পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো এই অনন্য সাধারণ বাণী: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শিখা পত্রিকার প্রতি সংখ্যায় এই লেখাটি লেখা থাকতো, কারণ বুদ্ধির মুক্তি আন্দোলনের পরিচালকগণ মনে করতেন যে জ্ঞান সীমাবদ্ধ থাকলে বুদ্ধি আড়ষ্ট হয়ে যাবে, জ্ঞান ছাড়া বুদ্ধিকে বিকশিত করার আর কোনো উপায় নেই, আর জ্ঞান যদি সীমাবদ্ধ থাকে বুদ্ধি আড়ষ্ট হবে, আর আড়ষ্ট বুদ্ধি দিয়ে কখনোই মুক্তি সম্ভব নয়, মুক্তি তখন অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল হোসেন। আবুল হোসেন তিনি ছিলেন শিখা পত্রিকার সম্পাদক। বন্ধুরা বুদ্ধির মুক্তি আন্দোলন যারা ঘটিয়েছিলেন তারা কিন্তু 5 জন ব্যক্তি ছিলেন, 5 জন বিখ্যাত ব্যক্তি ছিলেন, 5 জন মনীষী ছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন আবুল হোসেন, যিনি শিখা পত্রিকাটির সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, শিখা পত্রিকার প্রকাশক কে ছিলেন? শিখা পত্রিকার প্রকাশক কে ছিলেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে আব্দুল কাদির। আব্দুল কাদির তিনি ছিলেন শিখা পত্রিকার প্রকাশক, আর সম্পাদক ছিলেন আবুল হোসেন। বন্ধুরা বুদ্ধির মুক্তি আন্দোলন যারা ঘটিয়েছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটি যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা ছিলেন 5 জন। এই 5 জনের নাম আমরা জানবো, ধীরে ধীরে জানবো। তাদের মধ্যে 2 জনের নাম আমরা জেনে গেলাম। একজন হচ্ছেন আবুল হোসেন, যিনি বুদ্ধির মুক্তি আন্দোলন, এই আন্দোলনের যে প্রতিষ্ঠান বা সংগঠন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটির মুখপত্র হিসেবে প্রকাশিত পত্রিকা শিখা পত্রিকার সম্পাদক। আর এই শিখা পত্রিকার প্রকাশক হচ্ছেন আব্দুল কাদির, তিনি আবার সাহিত্য সমাজের কবি হিসেবে বিশেষ সুপরিচিত। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র? কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র? এর উত্তর হচ্ছে শিখা, শিখা পত্রিকা। পরবর্তী প্রশ্ন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোন পত্রিকা? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোন পত্রিকা? বন্ধুরা এর উত্তর হচ্ছে শিখা পত্রিকা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশিত হতো, অথবা মুখপত্র কোন পত্রিকা, অথবা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র কোন পত্রিকা, বা মুখপত্র হিসেবে যে পত্রিকাটি প্রকাশিত হতো তার নাম কি? এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে শিখা, শিখা পত্রিকা। এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। যতগুলো সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন,
আর এই বুদ্ধির মুক্তি আন্দোলন কোন সংগঠনটি করেছিল? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং এই সংগঠনটির মুখপত্র হিসেবে প্রকাশিত হয় শিখা পত্রিকা 1927 সাল থেকে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে শিখা, শিখা পত্রিকা। আর এই পত্রিকাটি প্রকাশিত হতো 1927 সাল থেকে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কারা ছিলেন? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কারা ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নটি নানান ভাবে আসে। আমরা জানি যে 5 জন বিখ্যাত ব্যক্তি, তারা ছিলেন ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা বা বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন এই 5 জন ব্যক্তি। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন এই 5 জন ব্যক্তি, অর্থাৎ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই সংগঠনটি বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিল। তো প্রশ্নপত্রে যে অপশনগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে অপশনটি এসেছে সেটি হলো কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন। কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন। বন্ধুরা, এই প্রশ্নটিতে কখনো দুজনের নাম থাকে, কখনো একজনের নাম থাকে, তবে সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন। কাজী আব্দুল ওদুদ একা এসেছেন, আবার কাজী মোতাহার হোসেন তিনি একা এসেছেন, আবার শুধু আবুল হোসেন এসেছেন, আব্দুল কাদের এসেছেন, আবুল হোসেন এসেছেন, প্রত্যেকেই এসেছেন। তবে সর্বাধিক সংখ্যক বার এসেছে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন। তার পরবর্তী অবস্থানে রয়েছেন কাজী আব্দুল ওদুদ, মানে একা এসেছেন। আবার এসেছেন কাজী মোতাহার হোসেন চৌধুরী। কাজী মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আর তিনি প্রাবন্ধিক, তিনি সাহিত্যিক। তাকে তো আমরা বিশেষভাবে জানবো ইনশাআল্লাহ। তিনি বাংলা সাহিত্যে অসাধারণ প্রবন্ধ রচনার জন্য বিখ্যাত। তার প্রবন্ধগুলো বাংলা সাহিত্যের অনন্য সম্পদ, অমূল্য সম্পদ। বন্ধুরা, আমরা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সে 5 জন বিখ্যাত ব্যক্তিত্ব সম্বন্ধে জেনে নেই। এই সংগঠনটির প্রধান লেখক কারা ছিলেন? আব্দুল কাদির। আব্দুল কাদির তিনি কিন্তু বাংলা সাহিত্য সমাজে কবি হিসেবে পরিচিত। আব্দুল কাদির। কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদকে তো বন্ধুরা আপনারা বিশেষভাবে চেনেন। শাশ্বত বঙ্গ, অসাধারণ একটি গ্রন্থ, এবং এই গ্রন্থে লেখক ঢাকা, বাংলা এবং ভারত, অর্থাৎ বাংলা এবং ভারত এই বৃহত্তর পরিসরে মানুষের বুদ্ধির মুক্তি ঘটাতে চেয়েছিলেন। এবং তিনি জানতেন যে জ্ঞান সীমাবদ্ধ থাকলে বুদ্ধি আড়ষ্ট হয়ে যায় এবং মুক্তি অসম্ভব হয়ে যায়। এই 5 জন পুরোধা ব্যক্তিত্ব বা এই 5 জন বিখ্যাত ব্যক্তিত্ব এই বাণীটিকে তারা ধারণ করতেন এবং তারা এই বাণীটিকে প্রচার করতেন এবং এই বাণীটিকে তারা প্রসারতা দিয়েছিলেন, প্রচার করেছিলেন এবং তারা অনুধাবন করেছিলেন যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ থাকে বা সীমিত জ্ঞান নিয়ে কখনোই বুদ্ধির বিকাশ ঘটে না, বুদ্ধি আড়ষ্ট হয়ে যায়। কাজে জ্ঞানকে সীমাহীন করতে হবে, তাকে সীমিত রাখা যাবে না। সীমাহীন জ্ঞানই পারে বুদ্ধির বিকাশ ঘটাতে। আর বুদ্ধি যখন বিকশিত হয় তখনই মুক্তি ঘটে। অর্থাৎ সীমিত জ্ঞান বুদ্ধিকে আড়ষ্ট করে, আর এই আড়ষ্ট বুদ্ধি মুক্তিকে অসম্ভব করে। আর জ্ঞানকে যখন সীমাহীন করা যায় তখন বুদ্ধির বিকাশ ঘটে, আর বিকশিত বুদ্ধি মুক্তি অর্জন করে। বন্ধুরা, রয়েছেন আবুল হোসেন, যিনি শিখা পত্রিকার সম্পাদক ছিলেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে যে পত্রিকাটি প্রকাশিত হতো সেই শিখা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। বন্ধুরা, রয়েছেন আবুল ফজল। আবুল ফজল বন্ধুরা, আবুল ফজল রয়েছেন, দুঃখিত বন্ধুরা, আবুল ফজল রয়েছেন, আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, আবুল ফজল রয়েছেন, তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আসেন কাজী মোতাহার হোসেন চৌধুরী, তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বন্ধুরা, নামগুলো আমরা আরেকবার পড়ছি। আব্দুল কাদের, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন,
আবুল ফজল, কাজী মোতাহার হোসেন চৌধুরী। বন্ধুরা, সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। নামগুলো আরেকবার বলছি: কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, আবুল হোসেন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন চৌধুরী। বন্ধুরা, প্রত্যেকেই আপনাদের পরিচিত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব। এই অসাধারণ মানুষগণ বা এই অসাধারণ মনীষীগণ তারা বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিলেন এবং বাংলা এবং ভারতের বৃহত্তর পরিসরে তারা মানুষের বুদ্ধির মুক্তি ঘটাতে চেয়েছিলেন। তারা জেনেছিলেন, তারা অনুভব করেছিলেন, তারা উপলব্ধি করেছিলেন যে শিক্ষিত মানুষের অনভ্যনতায় বা শিক্ষিত মানুষের কারণে তারা যখন নীরব থাকে, নিষ্ক্রিয় থাকে, তখন কিন্তু জাতির মারাত্মক ক্ষতি হয়ে যায়। অশিক্ষিত মানুষের পক্ষে জাতিকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়। শিক্ষিত মানুষ যেমন জাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তেমনি তারা জাতিকে নিয়ে যেতে পারে সমৃদ্ধির স্বর্ণ শিখরে। কাজে শিক্ষিত মানুষের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ, যার কারণে শিক্ষার গুরুত্ব অপরিসীম, জ্ঞানের গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আরেকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি বলে আমরা এই পর্বের আলোচনা শেষ করে দিব। সেটি হচ্ছে, মুক্তবোধের লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন? বন্ধুরা, আমি পূর্বেই বলেছি যে সবচেয়ে বেশি সংখ্যকবার এই প্রশ্নটির উত্তরে আসেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, আবার কখনো আসে কাজী আব্দুল ওদুদ একা, আর কখনো আসেন কাজী মোতাহার হোসেন চৌধুরী, তিনি একা। কাজেই যে কারো নামই থাকতে পারে, বাকিদের নাম একটু কম আসে, এই তিনজনের নামই বেশি আসে, কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। কাজী আব্দুল ওদুদ অথবা কাজী মোতাহার হোসেন চৌধুরী। যদি আবুল ফজল আসে, আবুল হোসেন আসে, কোনো কিছুতেই আপনাদের বিড়ম্বিত হবার কোনো কারণ নেই। কারণ এই পাঁচজন মহান মনীষী বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিলেন, যাদের নামই আসুক না কেন আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন সঠিক উত্তর, কাজী আব্দুল ওদুদ সঠিক উত্তর, কাজী মোতাহার হোসেন চৌধুরী। সকলের নাম একসঙ্গে আসবে না, এই পাঁচজনের থেকে একজনের নামের সঙ্গে অন্য আরেকজনের নাম থাকবে। যখন দুজন নাম থাকবে তখন লক্ষ্য করে নিবেন যে এই পাঁচজনের নামের মধ্যে ওই দুজন আছেন কিনা। তো বন্ধুরা, আবারও আমরা সেই অমর উক্তিটির পুনরাবৃত্তি করছি: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো আমরা প্রত্যাশা করছি যেন আল্লাহ আমাদেরকে সীমাহীন জ্ঞান দেন, আমাদের বুদ্ধিকে বিকশিত করেন এবং আমাদের মুক্তিকে ত্বরান্বিত করেন। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। বুদ্ধির মুক্তি আন্দোলন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনশাল্লাহ আপনারা বিষয়টি আয়ত্ত করবেন। আর প্রতিবারই আমি একটি বিষয় বলে থাকি যে ধারাবাহিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে এই বিষয়টি পড়বো আর এই বিষয়টি বাদ দিব। এইরকম দোটানায় পড়ে আপনার প্রস্তুতিটা খারাপ হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে আপনি যেমন মানসিকভাবে স্বস্তিতে থাকবেন, আত্মবিশ্বাসে থাকবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষাটিও অসাধারণ রকম ভালো হবে, আপনার প্রত্যাশার থেকেও ভালো হবে। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকে, আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি যাতে স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক তথ্য, নির্ভুল তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে পারি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। কারণ আপনাদের সফলতা মানে আমাদের সফলতা, কারণ আমরা আপনাদের সহযাত্রী। আমরা সবসময় আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো। তো বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।